ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে বুঝে 9 তারিখে এই চুক্তিটা করলেন, এটার কি কোনো আলাদা সিগনিফিকেন্স আসে কিনা? এটাকে কিন্তু আপনাকে, শফিক ভাইকে, এইটার কিন্তু আপনাকে এটা নিয়ে পরিষ্কার করতেই হবে, আজকে হোক 2 বছর 4 বছর পরে হোক। কারণ ইলেকশনের 3 দিন আগে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম চুক্তি করে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে একটু মনে করে দিতে হবে, আমার একটা প্রশ্ন, এই যে চট্টগ্রাম বন্দর বিদেশি একটা কর্তৃপক্ষকে দেওয়া বা মানবিক করিডোরের ব্যবস্থা করা সম্পর্কে, যেটা নিয়ে আপনিও অনেক কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বটেই, সেগুলি করা থেকে কিন্তু এটা করতে পারতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, কিন্তু আসলে করেন নাই। পরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনি আমাকে কারেক্ট করেন আমি যদি ভুল হই, যে পরবর্তী সরকার আসুক, তারা যদি ভালো মনে করে আমরা এটা দিয়ে গেলাম, আমরা এটা করলাম, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে এটা করতেই হলো, অবশ্যই এটা ক্ষেত্রে এটা করতেই হলো, সেইটা কেন? মানে না, এটাই কারণ আপনার পরবর্তী গভর্নমেন্ট ধরেন যদি আমরা না করতাম, তাহলে পরবর্তী গভর্নমেন্ট এসে আবার নতুন করে নেগোসিয়েশন করা শুরু করতে হতো। আপনি দেখেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব বলেছেন যে 1 বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, নির্বাচনের আগেই দেশের প্রধান 2টি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল। এই জানানোটা কি খলিলুর রহমান সাহেবের তরফে জানানো হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে না জানিয়ে? আপনার এরকম মনে হয়? এটা তো আমি জানি না, যেহেতু এই বিষয়টা তো ক্যাবিনেটে আলোচনা, আমি বলছি তো এটা আপনি সিঙ্গুলারলি কেউ তো, যে ওনারা যেহেতু নেগোসিয়েশনে ছিলেন, ওনারা এটা বলতেই পারেন যে না, আমরা এটা যেহেতু আমরা ইভেন্চুয়ালি উইল পাস দ্য ব্যাটন টু এ নিউ গভর্নমেন্ট, তো ওই নিউ গভর্নমেন্টে যারা আসতেছে লাইকলি যারা কন্টেন্ডার, তাদেরকে তো ওনারা বলতেই পারেন যে এই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করছি এই বিষয়। ওকে, তাহলে আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। ক্যাবিনেটে যখন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন যে আমরা তো ক্ষমতায় আছি আর 3 দিন, এই বিষয়টা নিয়ে তো এর পরে যারা আসবে তাদের সাথে তোমাদের আলোচনা করা উচিত? আমার মনে পড়ে না এই বিষয়ে কোনো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে না, এটা কারোর সাথে আলোচনা করার দরকার নাই? আমার এটা মনে পড়ছে না, আই ডোন্ট নো। ঘটনা হচ্ছে যে খলিলুর রহমান বলছেন এটি 3 দিন আগে তাড়াহুড়া করে করা হয়েছে, এরকম কোনো বিষয় নয়, 1 বছর ধরে আলোচনা চলছিল, প্রধান 2 দলের রাজনৈতিক প্রধানকে জানানো হয়েছিল। এই পর্যন্ত তথ্যটা ক্যাবিনেটে আলোচনা না করেই উনি জানিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা না বলেই উনি বলেছিলেন। এটা হচ্ছে আমার, দেখেন, আমি আমার অবস্থান তো আপনার বললাম, জি, এই বিষয়ে আমার মনে নাই, নাথিং টু অ্যাড, আপনার মনে নাই। এখন আপনার কাছ থেকে আমি একটু এইটা জানতে চাইবো যে ধরেন খলিলুর রহমান সাহেব এটা বললেন যে 2টি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন, খুবই সুন্দর স্টাকাটো বাক্য আমি দেখলাম যে চমৎকার বলেছেন উনি। নির্বাচনের আগেই দেশের প্রধান 2টি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন। স্পষ্টত আমি জামায়াতের আমিরকে বলতে শুনলাম যে তাদের সঙ্গে কোনো কথা হয় নাই। এইদার খলিলুর রহমান ওর শফিকুর রহমান, 2 জনের একজন মিথ্যা বলছেন। এইটা কে হতে পারে বলে আপনার ধারণা? এ বিষয়ে আমার কমেন্ট করার কিছু নাই, কেননা এটা আপনার পুরো, যদি আপনি যে বক্তব্যগুলো আনছেন সেটার জন্য আপনি যদি ভেরিফাই করতে হয়, তাহলে আপনার খলিল সাহেবের সাথে আপনার কথা বলতে হবে, ডক্টর খলিলের সাথে। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যেহেতু 1 বছর ধরে বিষয়টা আলোচনা হইতেছে, সেই 1 বছরের মধ্যে আপনার সঙ্গে আমার একটু কথা হয়েছে, তা আপনি বলেছেন যে পৃথিবীতে কোথাও, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, অন্য অনেক সাংবাদিকের সাথে কথা হয়েছে, যে পৃথিবীর কোথায় চুক্তি হওয়ার আগে এটা প্রকাশিত হয়। মেক সেন্স, চুক্তি হওয়ার আগে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা গোপন। তো আপনারা তো জিনিসটা জানতেন যেহেতু সরকারে ছিলেন, তো চুক্তির সেই গোপনীয় বিষয়গুলি নিয়েও কি দলগুলির সাথে কথা হয়ে থাকতে পারে কিনা, বা আপনারা নিজেরা আলোচনা করেছিলেন কিনা, এখন কি এটা বলা যাবে কিনা যেহেতু চুক্তিটা এখন প্রকাশিত? আমরা যেটা হয় যে ক্যাবিনেটের মিটিং গুলো আমি থাকার হচ্ছে, যেগুলো এজেন্ডা থাকে, এজেন্ডা ভিত্তিক যে ডিসকাশনটা হয় সেটার আমি নোট নেই। ওকে, নোট নেওয়ার পরে আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে যে দিনের শেষে যে যখন প্রেস কনফারেন্স হয়, ওই প্রেস কনফারেন্সে জানানো যে এই আজকে ধরেন 13টা বিষয় এজেন্ডাতে ছিল, 13টার মধ্যে কয়টা অ্যাপ্রুভাল পেলো, কয়টা পেলো না, কয়টাকে ফিরিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে ইয়ে করা। তো আমার ওই ধরনের ডিসকাশন আমি গুলি জানি। বাট এই যে আপনি ট্রেড নেগোসিয়েশনে আরো যে ডিটেলস, সেটা তো এটা ডিটেল না বাংলাদেশে, এটা একদম প্রাইমারি বা প্রিলিমিনারি। জিনিসটা হচ্ছে যে এই ধরনের চুক্তি করতে হলে
কোনো সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে, মানে এটা সরকারের একটা নোশন যে আমি এটা করব, আমার এটা করা দরকার, তোমরা এটা করতে পারো কিনা এটা দেখো, এইটা হওয়ার কথা মানে আমার বিবেচনায়। সেই ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ড্রাইভিং সিটে ছিলেন এই চুক্তিটা করার ব্যাপারে, যে আমি যে করে হোক আমি আমেরিকার সাথে এই চুক্তিটা করতে চাই? তার মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো ব্যাপারটা জানতেন, পুরো ব্যাপারটার মধ্যে থেকে তিনি ড্রাইভিং সিটে ছিলেন এবং তিনি চেয়েছিলেন যেহেতু আমাদের এই ট্রেড ডেফিসিট মানে ট্রেড, দেখেন উনি নেগোসিয়েশন কি হলো সেটা তো আর আপনি যখন আপনার টিমকে পাঠান, আপনার টিম গেল, আপনি তো আর ইয়েতে উনি যেটা হয় যে পুরো জিনিসটা যখন হয় কমপ্লিট হয় তখন ওনাকে সে না মনে হয় শফিক ভাই, না মনে হয় শফিক ভাই, আমি যখন আমার টিমকে পাঠাই আমি কিন্তু ওকে লিমিট বা বাউন্ডারি দিয়ে দিই যে আমি একটু পর্যন্ত চাই, একটু চেয়ে বেশি হলে আমি দিতে পারবো না। এটা পৃথিবীর সব দেশেই, মানে যিনি শর্টটা কল করেন তিনি যেরকম চান সেরকমই নেগোসিয়েশন হয়, নেগোসিয়েশন তো এর চেয়ে বাইরে হয় না মনে হয় শফিক ভাই, আপনি কি মনে করেন? ধরেন উনি বলছেন নেগোসিয়েশন করো, সেই নেগোসিয়েশনটা তো উনার ইচ্ছার বাইরে কিছু করতে পারবে না বশির সাহেব বা খলিল সাহেব। না এই বিষয়ে নিটিগ্রিটি তো অবশ্যই আলাপ আলোচনা তো হওয়ার কথাই। রাইট রাইট, তার মানে হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ট্যারিফ চুক্তিটা করা হয়েছে, যে চুক্তিটার নাম হচ্ছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ, আমাদের জন্য প্রয়োজনীয় ছিল কি খারাপ ছিল, সেইটার দায় তো অবশ্যই এই সরকারেরই, মানে অন্তর্বর্তী সরকারের, ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের। আমি হ্যাঁ, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এটা জাতীয় স্বার্থে এই চুক্তিটা ভালোই হয়েছে। ওকে, ডক্টর ইউনূসের এই চুক্তিটা করার ক্ষেত্রে 9 তারিখে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল? মানে 12 তারিখে ইলেকশন হলে 9 তারিখে কেউ কোনো চুক্তি করে সরকার, মানে মানে এইটা কি কোনো একটা টাইম বাউন্ড কোনো কিছু ছিল যে 9 তারিখে এটা করতে হবে? দেখেন, টাইম বাউন্ডের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি চুক্তি করেন সেটা আমার সময় হোক আর ইয়ে হোক, এই চুক্তির একটা ইম্পর্টেন্ট ক্লজ হলো যে আপনি এই চুক্তির থেকে যে কোনো সময় আপনি সরে আসতে পারবেন। তো ইম্পর্টেন্ট ক্লজের ক্ষেত্রে যদি মনে করেন যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যে চুক্তিটা করেছে, এখন পরবর্তী গভর্নমেন্ট এসে যদি মনে করে যে না এখানে ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্টেড হয়নি, পূর্ণ হয়েছে, তো সেক্ষেত্রে তারা তো এখান থেকে বেরিয়ে আসতে পারে, এটা তো এমন কিছু না। এই চুক্তিটা করার ক্ষেত্রে আমেরিকা কি কোনো টাইমলাইন দিয়েছিল কিনা? এটা হইতে পারে, এটা আমি জানি না। এটা আপনি ওই যে ওয়াশিংটন, আপনি তো আমেরিকায় থাকেন, আপনি ওয়াশিংটনে আমাদের যে এমবাসি আছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আসলে আপনাকে পাবো বলে একটু গবেষণা করতে চেষ্টা করতেছিলাম, 2-1 জনকে জিজ্ঞেস করতেছিলাম, তারা আমাকে যেটা জানাইছে যে এইটা এরকম কোনো টাইম বাউন্ড ছিল না, এটা 20 তারিখ 25 তারিখ। হ্যাঁ ঠিক আছে, ওরা একটা চাপ দিতেছিল যে তোমরা এটা করো করো করো, কিন্তু যদি সরকার বলতো আমাদের এখানে একটা ইলেকশন আছে আমরা এটা পরে করবো, এতে কোনো অসুবিধা ছিল না। আর হাউএভার আপনি এর মধ্যে মনে করেন যে এই যে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি যন্ত্রাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পণ্য, গরুর মাংস, পোলট্রি, ইন্টারেস্টিং, আমরা যুক্তরাষ্ট্র থেকে পোলট্রি, গরুর মাংস এগুলি কিনবো তাই না, বাদাম, ফল, গাড়ি, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম, এটা একটা আপনার প্যাকেজ হিসাবে দেখতে হবে যে ওরা চাচ্ছে যে ওদের সাথে যাতে আমাদের যে ট্রেড ডেফিসিট যেটা বেলুনিং হচ্ছে সেটা যাতে কমে আসে, এই আলোকে আপনার দেখতে হবে। কেন এত কথা বলতেছি শফিক ভাই, আপনি হয়তো একটু বিরক্ত হচ্ছেন। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে প্রথমে 12 তারিখ ইলেকশনের ঠিক আগে আগে আরেকটা দেশের সঙ্গে যখন আপনি চুক্তি করেন, আমরা যখন আগে জানতে চাই যে আপনি কেন এই চুক্তি করতেছেন, যখন আপনি বলেন এটা গোপনীয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি চুক্তিটা হয়েছিল, যেটা স্বাক্ষর করা হয়েছিল 9 ফেব্রুয়ারি, সেই চুক্তি স্বাক্ষরের বিষয়টা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন? এটা তো ইয়েতে অ্যাপ্রুভ হয়েছে না, ক্যাবিনেটে তো এটা ডিসকাশন হয়েছে, তো অবশ্যই জানার তো কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা মানে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হলে তো নিশ্চয়ই আপনার লেখায় আমরা পড়েছি যে আপনি ক্যাবিনেটেও ডক্টর মোহাম্মদ ইউনূস চাইতেন যাতে আপনি থাকেন, কারণ আপনি প্রেস সচিব হলেও আসলে প্রতিটি ক্যাবিনেট মিটিংয়ে, তো ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হয়েছে এই চুক্তিটা। ক্যাবিনেটে এটা তো লাগবে না, আপনি যদি কোনো সিগনেচার করেন ওটা তো এখানে অ্যাপ্রুভালটা করে নিতে হবে। এটাই তো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, যে কোনো এগ্রিমেন্টই আপনি করেন না কেন, ইভেন যদি কোন দেশের সাথে খুব নর্মাল চুক্তি যেমন ডাবল ট্যাক্সেশন চুক্তি হয়, হ্যাঁ ওগুলো ছোটখাটো চুক্তি হলে ওইটা তো ক্যাবিনেটের অ্যাপ্রুভাল লাগে।
আর আমি যেটুকু জানি। আর এই চুক্তিটা তো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, সেটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েই সেখানে গেছে। জি অবশ্যই, এটা তো লাগবেই, এটাই আমার জানা। জনাব খলিলুর রহমান বলেছেন যে এইটা যেহেতু ইলেকশনের খুব কাছাকাছি সময় হয়েছে, সেহেতু বড় দুইটি পার্টির সাথে আলোচনা করা, অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের সাথে আলোচনা করা হয়েছে চুক্তিটির বিষয়বস্তু সাইন করা এবং না করা নিয়ে। এই ব্যাপারটা কি সত্য? বড় দুই পার্টির সাথে আলোচনা করা হয়েছে? এটা উনি যেহেতু ওনার মিনিস্ট্রির আর উনি ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং উনি এই ইয়েতে উনি ওয়ান অফ দ্য লিড নেগোশিয়েটর ছিলেন, উনি যেহেতু বলছেন অবশ্যই তাহলে সত্য। মানে ক্যাবিনেটে আলোচনা হয়েছে কিনা যে আমরা বড় দুই পার্টিকে এটার সাথে যুক্ত করব বা এইটা আমি জানি না, বাট উনি মানে এটা হয় যে আমরা যেহেতু একটা ট্রানজিশনে ছিলাম, তো আমরা ডেমোক্রেটিক, আপনি দেখেছেন যে প্রফেসর ইউনূস ইউএন সফরে গিয়েছেন, তো ওইখানে উনি ওনার যেটা সেকেন্ড ইউএন সফরে, তখন কিন্তু লিডিং তিনটা পার্টির নেতৃত্ববৃন্দকে নিয়ে গেছেন, দুইজন 6 জনকে নিয়ে গেছেন। তো সেই আলোকে যদি যারা নেগোশিয়েট করেছেন, যেহেতু আমরা উই আর হ্যান্ডিং ওভার পাওয়ার টু এ ডেমোক্রেটিক পার্টি, মানে এবং দেখছি যে কারা এখানে মেইন কন্টেন্ডার ফর পাওয়ার, তো সেখানে উনি বলতেই পারেন তাদের সাথে কথা বলা, বিকজ ইভেনচুয়ালি এটাকে র্যাটিফাই তো করবে তারা, মানে যারা ক্ষমতায় আসছে। এটা আপনি এখানে ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হোক আর না হোক, এটা তো র্যাটিফাই করতে হবে। এই র্যাটিফাইটা তোর জন্য তো 2 মাসের একটা বোধহয় আমার মনে হয় একটা উইন্ডো ছিল, সেটা এক্সপায়ার করেছে কিনা আই ডোন্ট নো। সেই ক্ষেত্রে বড় পার্টিগুলির সাথে মানে এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামের সঙ্গে আলোচনা হয়েছে চুক্তিটার বিষয়বস্তু নিয়ে এবং চুক্তিটা। এনসিপি আমি জানি না, এটা আমার বিষয় না, যেহেতু এটা খলিল ভাই ক্যাবিনেটে আলোচনা হয়েছে কিনা, ক্যাবিনেটে ওই এই পার্টিগুলোর সাথে এই বিষয়ে আলোচনা হচ্ছিল, এটা আমি জানি না, আই ক্যান সে ইট। যদি ক্যাবিনেটে আলোচনা, আপনি যেহেতু ক্যাবিনেটে ছিলেন, ক্যাবিনেটে যদি আলোচনা না হয় তাহলে খলিলুর রহমান সাহেব নিশ্চয়ই এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। যাই হোক, এটা তো ক্যাবিনেটে, এটা তো একটা ক্যাবিনেটে কোন জিনিসগুলো আলোচনা হয় যেটার জন্য আপনার অ্যাপ্রুভালটা লাগে, যে না গভর্নমেন্টের অ্যাপ্রুভাল। ওকে, একটা আপনি নতুন ল করতে যাবেন, নতুন একটা গাইডলাইন করতে যাবেন, নতুন কোনো চুক্তি করতে যাবেন, তখন ওইটা ক্যাবিনেটে আলাপ হয়। কিন্তু উনি যদি মনে করেন যে আমি এনাদের সাথে কথা বলবো, সেক্ষেত্রে উনি হয়তোবা উনি নিজের মতো ইয়েতে বা কমার্স অ্যাডভাইজার নিজেও এই কথাটা বলতে পারেন, এটা এমন কিছু না। যেহেতু আমরা একটা ট্রানজিশনে ছিলাম এবং অন্য দুই দলের সঙ্গে কথা বলে, মানে বিএনপি এবং জামাত ইসলামের সাথে কথা বললে তো নিশ্চয়ই এটা হয় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবগত করেছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি নিয়েছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তাকে বলেছেন, তাই হওয়া উচিত না? এটা আপনি ওনাকে, এটা ওনার সাথে আপনার না, এমনিতে স্ট্রাকচারটা কি, মানে উনাকে তো আমি পাইলে অবশ্যই জিজ্ঞেস করবো। না, এটা আপনি যে কোনো মিনিস্ট্রির যদি ধরেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হয়, যেটা ক্যাবিনেটে হয়তো আলোচনার দরকার নাই বা ক্যাবিনেটে ওইটা অ্যাপ্রুভালের দরকার নাই, তারপরেও ওই মিনিস্টার তো ইচ্ছা করলেই প্রাইম মিনিস্টার কাছে যে বলতে পারেন যে আমি এই বিষয় নিয়ে ডিল করছি বা এই বিষয়টা নিয়ে হচ্ছে, তো উনাকে একটা ব্রিফ এটা দেয়। এটা একটা ইস্টাবলিশড নর্ম যে জানানো হয় যে প্রাইম মিনিস্টার বা হেড অফ দ্য গভর্নমেন্টকে যে এই বিষয়গুলো। না, শফিক ভাই সাবেক একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যাকে আপনি খুবই, মানে আমি স্নেহ বলবো না, মানে একটু খুবই রেসপেক্ট করেন, খুবই আপনি তাকে, তো জনাব মাহফুজ আলম বলছেন নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করবেন না। নির্বাচনের বাটোয়ারার প্রসঙ্গ তিনি বলছেন যে এটি একটা ভাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে। উনি যেটা বলেছেন সেটা আমি মানে খুবই দুঃখজনক, এটা আমার মনে হয় না বলা ঠিক হয়েছে। এই যে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ইলেকশন কবে হয়েছে আমার মনে নাই। আমি নিজে একজন সাংবাদিক ছিলাম এবং আমি খুব ক্লোজলি এটা দেখেছি এবং আমি দেখেছি যে আমাদের গভর্নমেন্ট কতটা সিনসিয়ার ছিল। আপনারা যে কোনো বিচারে যে কোনো ইয়ের থেকে আপনারা এই ইলেকশনটা দেখেন, এর চেয়ে ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশের হিস্ট্রিতে হয় না। এই যে আমি যে ধরে আছি এখনো আমার এই যে দেখেন এই ইয়ের কালো দাগটা এখনো আছে, ইভেন যে মানে প্রত্যেকটা কাজে খুব সুষ্ঠুভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুব সুচারুভাবে করা হয়েছে। প্রফেসর ইউনূস যখন লাস্ট, আমার মনে হয় যে উনি লাস্ট ভিজিট করলেন ইউএনএ,
তারপরে এসে উনি বললেন যে নো মোর ভিজিট, পুরো সমস্ত এনার্জি, সমস্ত মিটিং, সমস্ত ইয়ে হচ্ছে একটা সুন্দর ইলেকশন, এবং দেখেন উনি সেইটা ডেলিভার দিয়েছেন। সমস্ত এনার্জি একটা সুন্দর ইলেকশনের ক্ষেত্রে দেওয়ার জন্য তিনি সমস্ত এনার্জি দিয়েছিলেন, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কোনো প্রেফারেন্স ছিল যে কোনো উগ্রবাদী সরকার ক্ষমতায় না আসুক? কারণ জনাব মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হক, উনাকে যখন আমি ইন্টারভিউ করতেছিলাম উনিও কিন্তু আমাকে এরকম বলেছিলেন যে তাকে আসলে সিস্টেম করে হারানো হয়েছে। উনি তো কোর্টে যেতে পারেন, যে উনি ওনার কেসটা প্রেজেন্ট করেন যে ওনাকে কিভাবে সিস্টেম করিয়েছে। এটা তো উনি, ওনার যদি কোনো এভিডেন্স থাকে যে ওনাকে এটা করা হয়েছে, হি ক্যান গো টু এ কোর্ট। আমরা তো বলছি যে আমরা একদম সুষ্ঠু, চরমভাবে সুষ্ঠু রাখা হয়েছে।